সোশ্যাল মিডিয়া যেভাবে ছড়িয়ে পড়ছে সব জায়গায়, সাংবাদিকতার নামে আসলে কি হচ্ছে আমাদের দেশে? যেটি হচ্ছে আসলে এখানে তো দিন শেষে সংবাদ তো আসলে প্রোডাক্ট। সেটা হচ্ছে যে আমরা টেলিভিশনে দেই, নিউজ পত্রিকায় দেই কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেই। এবং মূল উদ্দেশ্য যখন প্রোডাক্ট, তো প্রোডাক্টের উদ্দেশ্য হচ্ছে যে আপনি সেল করবেন। এবং এটার সাথে হচ্ছে যে আপনার টাকা মানি জড়িত, হ্যাঁ? তো এই সোশ্যাল মিডিয়াতে যখন আমি নিউজ দেয় বা ভিডিও দেয়, তো কনটেন্ট দেয়, ভিউ ব্যবসা। ইয়েস, ক্লিক বেইট, হ্যাঁ। তো এক্ষেত্রে হচ্ছে যে ক্লিক বেইট বা অ্যালগরিদমের ব্যাপার আছে, যে কোন নিউজটা হচ্ছে যে মানুষের কাছে বেশি ছড়াচ্ছে, কোনটা বেশি ভিউ হচ্ছে। এই জায়গাটার জন্য আসলে বলা যায় যে অনেকে হচ্ছে যে আপনার ফেব্রিকেটেড বা সসি টাইপসের নিউজ কিংবা হচ্ছে যে কোনো নর্মাল কোনো তথ্য বা নর্মাল কোনো সংবাদগুলো সসি করে উপস্থাপন করার চেষ্টা একটু করে, চমকপ্রদভাবে। ইয়েস, যাতে করে বেশি মানুষের কাছে যায়, অ্যালগরিদমে বেশি মানুষ ক্লিক করে এবং সেখান থেকে আর্ন করার। তো এইটার জন্যই আমার কাছে মনে হয় যে যে সাংবাদিকতায় মানুষ যেটা আসলে আমরা যেটা দেখেছি যে ট্রেডিশনাল বা প্রথাগত গণমাধ্যমগুলোতে সবসময় যে আপনি নিষ্ঠভাবে বা ভালোভাবে বা হচ্ছে যে পেশাদারিত্ব বা দায়িত্ব, রেসপন্সিবিলিটি, যে সাংবাদিকতা মানে সোশ্যাল রেসপন্সিবিলিটি, ওই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেকটা সরে গেছি ক্লিকবেইট এই বিষয়টার জন্য। তার মানে অর্থের মুক্তির জন্য আসলে নৈতিক মুক্তিটা কখনো হারিয়ে যাচ্ছে। ইয়েস, আপনি এখন বলতে শুরুতে পারেন। আমরা আছি, আমরা কথা বলছিলাম গণমাধ্যম, বস্তুনিষ্ঠতা এবং নানান বিষয় নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর বারেক কায়েছাদ, যিনি একজন শিক্ষক এবং গবেষক। ওয়েলকাম করছি আপনাকে। ধন্যবাদ। আমরা যেখানে কমা দিয়েছিলাম, বলছিলাম যে আসলে আর্নের ক্ষেত্রে, অর্জনের ক্ষেত্রে বা উপার্জনের ক্ষেত্রে আসলে মিডিয়াগুলো ঝুঁকে পড়ছে। মূল যে গণমাধ্যমগুলো তারা আসলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? বর্তমান যে জমানা, এটা বলা যায় যে শিল্প বিপ্লবের পরে এআই বিপ্লব হয়ে গেছে। তো এআই বিপ্লবের ফলে সব কিছুই আসলে রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বা সারা দুনিয়ার গণমাধ্যম আসলে তাই, হ্যাঁ। এখন পুরো গণমাধ্যমটা আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। যেমন যদি আমরা বাংলাদেশ বলি, বাংলাদেশের একবারে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে একেবারে শহর, সব জায়গায় কিন্তু আছে মানুষের সাথে স্মার্টফোন উইথ ইন্টারনেট কানেকশন, একেবারে চর অঞ্চলগুলোতেও তাই। তো সুতরাং হচ্ছে যে এই যে একটা সময় ছিল কি, গণমাধ্যমের কাছে মানুষ কেন যেত? মানুষ তথ্য নেয়ার জন্য যেত গণমাধ্যমের কাছে, সঠিক সংবাদটা নিতে। হ্যাঁ, তথ্য নেয়ার জন্য, সংবাদ নেয়ার জন্য যেত। কিন্তু এখনটা প্রেক্ষাপটটা একবারে বদলে গেছে। এখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে তথ্য এখন আপনার কাছে মানে অবারিত তথ্য প্রতিনিয়ত হেঁটে হেঁটে আসছে। চলে আসছে। একদম হেঁটে, হেঁটে চলে আসছে। এখন এই যে তথ্য আসছে, এই তথ্যর সঙ্গে কিন্তু অনেক অপতথ্য আসছে, মিস ইনফরমেশন আসছে, ডিসইনফরমেশন আসছে, ম্যাল ইনফরমেশন আসছে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে তথ্যগুলো আসছে, এগুলোর মধ্যে একেবারে সাধারণ জনতা যারা, সাধারণ মানুষ যারা, তারা আসলে কিভাবে সেটা যাচাই করবে যে কোনটা আসলে অপতথ্য, কোনটা আসলে সঠিক তথ্য? এইটার জন্য আসলে কিছু টার্ম আছে আপনার সাংবাদিকতার দুনিয়ায় এখন, যে মিডিয়া লিটারেসি এবং ডিজিটাল লিটারেসি, হ্যাঁ। তো মিডিয়া লিটারেসি, এক্ষেত্রে ডিজিটাল লিটারেসির ক্ষেত্রে যেটা আমরা বুঝি যে এই যে আমাদের যে এই বিভিন্ন টুলসগুলো আছে, যে আমাদের আপনি টেকনোলজির যে ব্যাপারগুলো আছে, আমরা যদি বলি মোবাইল ফোন বা বিভিন্ন ধরনের, আপনি একটা জানেন যে প্রীতমের একটা বিখ্যাত একটা গান আছে যে বাড়ি গিয়ে দেখি নানি গান শুনে হেডফোনে, হেডফোনে। হ্যাঁ। মানে হচ্ছে যে তার মানে হচ্ছে কি, একেবারে বৃদ্ধ বনিতা থেকে শুরু করে একেবারে বাচ্চা সবাই কিন্তু যে টেকনোলজির সাথে, এই ডিজিটাল লিটারেসির সাথে কিন্তু ইউজ টু। তার মানে ডিজিটাল লিটারেসিটা খুব বেশি প্রবলেম না, কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আসলে মিডিয়া লিটারেসি। এই যে এত সাধারণ মানুষের কাছে এত তথ্য যাচ্ছে, ইনফরমেশন যাচ্ছে, তাদের কি এই ইনফরমেশনটাকে আসলে সঠিক নাকি ভুল, নাকি ফেব্রিকেটেড, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কেউ হচ্ছে যে পলিটিক্যালি প্রোপাগান্ডা ছড়াচ্ছে, পলিটিক্যালি ভায়াস করার জন্য, ধর্মীয় বিশ্বাস বা কোনো মতাদর্শকে ভায়াস করার জন্য দিচ্ছে কিনা। এই যে আপনি ফ্যাক্ট চেকিং নিয়েও কাজ করেছেন, সেখানেও আপনার কাজ করা হয়েছে। অনেক কিন্তু তথ্যের জায়গায় আমরা অপতথ্য দেখি, অনেক মিথ্যা সংবাদ দেখি। এবং আপনি বলছিলেন যে আমাদের গ্রামগঞ্জে যারা আসলে সদ্য তথ্য প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে, তারা অন্ধের মতো এটাকে বিশ্বাস করে। এই যে অন্ধবিশ্বাসের জায়গাটা আছে, এআই ব্যবহার করার কারণে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়তে পারে কিনা? এই যে গুজব, রিউমার বা ফেক নিউজ, এটা কিন্তু হচ্ছে যে তথ্য প্রযুক্তির ব্যবহারের কারণে এখন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি মানুষের মুখে মুখেও কিন্তু এই গুজব ছড়াতো। এখন তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে এটা আরো আসলে দ্রুত এটা ছড়ায়। তো এটা তো তথ্য প্রযুক্তির দায় না, এটা হচ্ছে যে কি করতে হবে, আপনি যখন এই আধুনিক জমানায় প্রত্যেকটা মানুষকে আপনি হচ্ছে যে চিন্তায়, চেতনায়, ধ্যান ধারণায় আপনি আধুনিক করতে হবে। তো এটার জন্য তো হচ্ছে যে দুটো পরিকল্পনা আছে। আপনি সোশ্যাল মিডিয়াকে এখন বাদ দিতে পারবেন না, আপনার যে এই ডিজিটাল যে বিপ্লব হয়েছে এটাকেও বাদ দিতে পারবেন না। এটাকে আপনাকে গ্রহণ করতে হবে। কি করতে হবে? এটা একটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। পলিসি এবং শিক্ষাগত দিকটা ঠিক করতে হবে। ছোট্ট একটা বিরতি অপেক্ষা করছে, আছি এখন শুনোতে, যাচ্ছি একটা বিরতিতে, ফিরছি শিগগির। ফিরে এলাম, আছি এখন শুনোতে। আমরা যেটা কথা বলছিলাম যে এই যে
পলিসিগত দিক ঠিক করতে হবে, এআইটাকে প্রপারলি শেখাতে হবে এবং শিখতে হবে। এআই এর মাধ্যমে অপতথ্য থেকে কি মানুষকে রক্ষা করা কিভাবে সম্ভব? আসলে কাঠামোগত পরিকল্পনাটা কিভাবে নিয়ে আসা সম্ভব? আসলে এটার জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় যে এখন যারা তরুণ শিক্ষার্থী রয়েছে একেবারে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল থেকে এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় লেভেলে সব জায়গায় আপনার হচ্ছে যে এই তথ্য প্রযুক্তির যে ব্যবহার, এআই বলেন বা ফ্যাক্ট চেক বলেন, এই বা মিডিয়া লিটারেসি বলেন, এগুলো আসলে ইনক্লুড করতে হবে। এটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। আর স্বল্পমেয়াদী পরিকল্পনা এখন যেহেতু এটা এখন চলে আসছে, এটাকে কিভাবে হচ্ছে যে খাপ খাওয়ানো যায় এবং ক্ষতিটা আসলে কতটা কমিয়ে আনা যায়, এটার জন্য হচ্ছে যে কিছু হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম করা যেতে পারে। সরকারি বেসরকারি শিক্ষক কিংবা হচ্ছে যে একেবারে রুট লেভেলে যারা আপনার পলিসি মেক করে, কিংবা হচ্ছে যে রুট লেভেলে যারা ওপিনিয়ন লিডার, স্কুলের শিক্ষক হতে পারে কিংবা মসজিদের ইমাম হতে পারে, যাদের কাছে মানুষ যায় বিভিন্ন সিদ্ধান্ত, বিশ্বাসযোগ্যতা আছে যাদের। হ্যাঁ, যাদের বিশ্বাসযোগ্যতা আছে এবং যে কোনো পরামর্শের জন্য মানুষ যাদের কাছে যায়, তাদেরকে আসলে আপনার প্রশিক্ষণ দেওয়ার আসলে। আপনি এআই টুলগুলোর কথা বলছেন, কিন্তু যখনই কোনো প্রশ্নের উত্তর জানতে হচ্ছে একজন শিক্ষার্থীর, সে দেখা যাচ্ছে কোনো একটা এআই টুলকে প্রশ্ন করছে, সেই প্রশ্নটা লিখছে, এআইও আবার সেটা যখন তাকে দিয়ে দিচ্ছে, সঠিক হোক বা ভুল হোক, সেটাই আবার হুবহু পরীক্ষার খাতায় লিখছে, ভুলভাল কোটেশনগুলোও সেখানে উঠছে। এটা আসলে একটু তো বিপর্যয় তৈরি করছে। যেটা হয় যে আপনার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, এক্ষেত্রে সবচেয়ে যেই মানে কথাটি এখন প্রচলিত, যে টেক আপনার অসমতা, যে ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি এবং হচ্ছে যে পুয়ার কান্ট্রি, এর মধ্যে টেক প্রচুর বৈষম্য তৈরি হচ্ছে। হ্যাঁ, এই আপনি যেটি বলছিলেন যে ভুল তথ্য দিচ্ছে, এক্ষেত্রে আমরা যেটা দেখি যে পেইড কিছু ভার্সন আছে প্রত্যেকটা এআই টুলসের, যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করে, এগুলো পেইড ভার্সন আছে। Free version গুলো use হ্যাঁ, করছে। পেইড ভার্সন। তো আমরা যদি ফ্রি ভার্সনগুলো ইউজ করছি, সেক্ষেত্রে কিছু আপনার তথ্য বিভ্রাট এবং কিছু ভুল তথ্য দিচ্ছে না যে তা নয়, অবশ্যই দিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড এই টেক যে বৈষম্য, টেকনোলজির যে বৈষম্য, এটা আসলে কমিয়ে আনতে হবে। এবং এটি নিয়ে আসলে টেক দুনিয়া এখন হচ্ছে যে নতুন করে এই কথাগুলো হচ্ছে যে কীভাবে হচ্ছে যে এই বৈষম্য দূর করা যায়, একেবারে উন্নত দেশগুলো থেকে শুরু করে একেবারে ছোট বা গরিব দেশগুলো, তারাও যাতে এই টেক প্রযুক্তি বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার করতে পারে এবং ব্যবহার করতে পারে সবাই মিলে। না, আমাদের মতো যে দেশগুলো আছে, আসলে আমরা এই জায়গাটা কোন পর্যায়ে আছি, বা আমরা এটার সাথে কোপ করতে পারছি কিনা? আমাদের যেটি হচ্ছে যে বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যায়, এবং আমাদের হচ্ছে যে আমি সবসময় যেটা বলি যে আমাদের বাচ্চারা খুবই মেধাবী, তারা কিন্তু হচ্ছে যে উন্নত বিশ্বের সাথে খুব বেশি কিন্তু এখন আর পিছিয়ে নেয় একেবারে। যদি আপনি বলেন যে বিশ্বের সবচেয়ে উন্নত যে শহর, সেই শহরের যে বাচ্চাটা কিংবা আমাদের ঢাকা শহরের যে বাচ্চাটা, তার মধ্যে কিন্তু খুব বড় ধরনের পার্থক্য নেই। কারণ কি, তাদের হাতে আছে স্মার্টফোন, উইথ ইন্টারনেট কানেকশন। সো এই যে তাদের যেই বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল বা সারা দুনিয়ায় যে নতুন যে ট্রেন্ড বা নতুন যে নলেজ উৎপাদন হচ্ছে, সেই নলেজ সম্পর্কে কিন্তু তারা প্রতিনিয়তই জানতে পারছে। আমার কাছে মনে হয় না বড় ধরনের বৈষম্য আছে, কিন্তু টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম পেইড এবং হচ্ছে ফ্রি ভার্সন, তো এক্ষেত্রে কিছু আসলে বৈষম্য আছে। এটি নিয়ে আসলে কথা হচ্ছে কীভাবে হচ্ছে যে গরিব দেশগুলোকে আসলে ফ্রি দেওয়া যায়। হ্যাঁ, এক্ষেত্রে নতুন নতুন পলিসি কীভাবে করা যায়, এবং ন্যাশনাল ইন্টারন্যাশনালি অনেক আলোচনার ব্যাপার আছে আসলে। কিন্তু আপনি যে টুল ফ্রির কথা বলছেন, টুল ফ্রির পাশাপাশি আপনি বলছিলেন যে বহির্বিশ্বের উন্নত দেশগুলো এবং আমাদের দেশ, দুই দেশের মধ্যেই কিন্তু একই প্রযুক্তি ব্যবহার করছে, কিন্তু কাঠামোগত যে শিক্ষা রয়েছে, কারিকুলাম যে রয়েছে, সেখানে তো আসলে আমাদের প্র্যাকটিক্যালি হাতে কলমে এই শিক্ষাগুলোকে খুব একটা প্রাধান্য দেওয়া হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমাকে অনার্স মাস্টার্স পড়তে হচ্ছে, স্নাতকোত্তর করতে হচ্ছে, এরপরে এসে আবার টেকনিক্যালি দক্ষতা অর্জন করতে হচ্ছে। এই যে একটা পিছিয়ে পড়ছে, এটা আসলে আমাদের করণীয় কিছু আছে কিনা? আপনি একেবারে সঠিক বলেছেন, আমি আপনার সাথে শতভাগ একমত পোষণ করছি। যেটি হচ্ছে যে আমাদের যে এই ট্রেডিশনাল যেই আমাদের কারিকুলাম, প্রত্যেকটা সাবজেক্টে একেবারে, আমি যেহেতু সাংবাদিকতার শিক্ষক, আমি যেটি বলছি যে ধরেন সাংবাদিকতার যারা আজ থেকে 30 বছর আগে শিক্ষকতা করছেন, তারা তো ওই মানুষটাই, 30 বছর আগের মানুষটা, তাকেও তো আপনার দক্ষতা বাড়াতে হবে, তাকে দক্ষ করে তুলতে হবে, এবং হচ্ছে যে কারিকুলাম প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে। আপনি জানেন যে সাংবাদিকতায় আপনি আছেন যে প্রতিনিয়তই কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন টেকনোলজি আসছে, এগুলোর সাথে খাপ খাওয়াতে হবে। এবং আমাদের যারা এই যে আপনি প্রথমে যেটি বলছিলেন যে এখন আমাদের যে ট্রেডিশনাল গণমাধ্যমগুলো রয়েছে, তারা যে নিয়োগ দেওয়ার জন্য, রিক্রুটমেন্ট করার জন্য যে বিজ্ঞপ্তি দিচ্ছে, সেখানে কিন্তু তারা ইনক্লুড করে দিচ্ছে এআই জানতে হবে, ডিজিটাল বা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করা জানতে হবে। তার মানে হচ্ছে কি, যে আমাদের যেই সিলেবাস আছে, সেই সিলেবাসকে কিন্তু আমাদের এই গতানুগতিক রাখলে হবে না, আমাদের এই সময়ের সাথে তাল মিলিয়ে সেই সিলেবাসকে আধুনিকায়ন করতে হবে। এআই স্ট্রমের সাথে আমাদেরকে খাপ খাওয়াতে হবে নিঃসন্দেহে। আরও একটা বিরতি অপেক্ষা করছি, বিরতির পর ফিরছি।
আছেন। এখন শুরুতে আমরা কথা বলছিলাম সাংবাদিকতা, তথ্য, কনটেন্ট, এআই নানান বিষয় নিয়ে। আপনি যেমনটা বলছিলেন যে আমাদেরকে যারা শেখাচ্ছে, শিক্ষকরা যারা আছে, তাদেরও আসলে সেই প্রযুক্তি জ্ঞান থাকাটা খুবই জরুরি। আমাদের আসলে শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষকরা আছেন তারা আসলে কতটুকু শিখছেন? আপনি নিজে তো শিক্ষকতায় আছেন। দেখেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা মানে হচ্ছে যে নতুন জ্ঞান উৎপাদন করবে, তারা হচ্ছে যে গবেষণা করবে এবং গতানুগতিক যেই বিষয়গুলো আছে সেইগুলো গবেষণা করে নতুন Innovation গুলো নিয়ে নতুন আসবে। জ্ঞান উৎপাদন করবে। একজন শিক্ষক কিন্তু সে সবসময় হচ্ছে শিক্ষার্থী, তাকে প্রচুর পড়াশোনা করতে হয় এবং আপডেট থাকতে হয়। তো আমার কাছে মনে হয় যে শিক্ষকদেরকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে, নতুন নতুন গবেষণা করতে হবে এবং তার যেই বিষয়ে, তার যে ফিল্ডে নতুন রিসার্চ আসছে, গবেষণা পেপার আসছে, সেগুলো নিয়ে তাদেরকে আসলে জানতে হবে। এটা হচ্ছে তাদের নিজস্ব ব্যাপার। আর গভর্নমেন্টের যেটা করতে হবে যে তাদেরকে এই সময়ের সাথে তাল মিলিয়ে তাদেরকে দক্ষ করে তুলতে হবে, কারণ তাদেরকে দক্ষ করলেই কিন্তু হচ্ছে সে তার শিক্ষার্থীদের দক্ষ করতে পারবে, সুযোগ সুবিধাগুলো দিতে হবে। সাংবাদিকতার ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, দেশি বিদেশি, তারা কিন্তু প্রতিনিয়তই শিক্ষকদেরকে এবং যারা পড়াশোনা করছে, ইভেন হচ্ছে যারা প্রফেশনাল সাংবাদিক, তাদেরকে কিন্তু এই নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রতিনিয়তই বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষতা বাড়ানোর জন্য আসলে কাজ করছে এবং এটি একটা চলমান প্রক্রিয়া। কারণ আপনি জানেন যে তথ্য প্রযুক্তি প্রতিদিন আপডেট হচ্ছে, এক একটি টুলস প্রতিনিয়ত আপডেট হচ্ছে, নতুন নতুন টুলস আসছে। তো এগুলোর সাথে আপনাকে আসলে খাপ খাওয়াতে হবে। অনেকেই শিখে শিক্ষকদের কাছে শিখে সাংবাদিকতা করছে, আবার অনেকেই আগ্রহের সাথে সাংবাদিকতা করছে। সাংবাদিকতার মাঠটা যেমন পরিবর্তিত হচ্ছে, ঠিক তেমনি নতুন নতুন টার্মও কিন্তু আসছে। হলুদ সাংবাদিকতা বা ইয়েলো জার্নালিজম তো আমরা অনেক আগে থেকে আলোচনা করি। নতুনভাবে এসেছে যে ভুয়া সাংবাদিক। আমরা দেখি যে অনেক ক্রাইম রিপোর্টার, অমুক রিপোর্টার, তমুক রিপোর্টার, অনেক কিছু থাকে। এই ভুয়া সাংবাদিকতা আসলে কি? দেখেন, আমি এটাকে আসলে মানে এই নেতিবাচকভাবে বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে সাংবাদিকতা এখনো মানুষের আগ্রহের জায়গা। সাংবাদিকতা এখনো একটা তারকা, একটা ফেম, একটা ভাব আছে। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সাংবাদিক হতে চায়, নিজেকে মূল্যায়ন করছে। হ্যাঁ, সাংবাদিক হতে চায়। প্রত্যেকটা মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হইতে চায়। কেন হতে চায়? কারণ হচ্ছে যে এখনো এটার মধ্যে এক ধরনের আকর্ষণ আছে। বাস্তবতা কি আসলে এখানে? আকর্ষণ কোথায় থাকে? যেটার মধ্যে ইতিবাচকতা আছে, পজিটিভিটি আছে, সৌন্দর্য আছে। তো আমার কাছে মনে হয় যে যারা হচ্ছে যে প্রথাগত গণমাধ্যম কর্মী যারা আছে, তাদের আসলে দায়িত্ব আরও বেড়ে গেছে। কেননা যেহেতু অনেক এই তথ্য প্রযুক্তির ফলে এখনও অনেক কন্টেন্ট, প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আছে। তো যারা গণমাধ্যম কর্মী, তাদেরকে আসলে বেশি আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাদের আরও ভালো ভালো স্টোরি দিতে হবে। প্রযুক্তির ব্যবহার কীভাবে করা যায়, নতুন ইলাস্ট্রেশনের ব্যবহার কীভাবে করা যায়, নানা ধরনের তথ্য প্রযুক্তির ব্যবহার করে কীভাবে কন্টেন্টটাকে বেশি আকর্ষণীয় করে মানে গণমানুষের কাছে নিয়ে যাওয়া যায়, গণবিচ্ছিন্ন যাতে গণমাধ্যম না হয়ে যায়। গণবিচ্ছিন্ন করতে গিয়ে তো একটা পর্যায়ে আমরা দেখছি যে ক্যাপশন জালিয়াতি হচ্ছে, ক্যাপশন নিয়ে চমকপ্রদ ক্যাপশন দিয়ে দেখা যাচ্ছে যে ভিউ ব্যবসা চলছে। এটা তো মূলধারার যে গণমাধ্যমগুলো আছে তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা তো সেই মানে যে বিশ্বাসের জায়গা, সেই জায়গাটা তারাও যেতে পারছে না বা কাজ করতে একটা সমস্যা হচ্ছে। দেখেন, যখন এই যে ফেক ইনফরমেশন বা অনেক অনেক কন্টেন্ট ফেক মানুষ দিবে, তখনই কিন্তু একটা সময় গিয়ে মানুষ প্রথাগত গণমাধ্যমের কাছে যাবে সঠিক তথ্য পাওয়ার জন্য, যাচাই করা তথ্য পাওয়ার জন্য। এই জন্যই আমি বলছি যে ট্রেডিশনাল গণমাধ্যমগুলোর দায়িত্ব আরও বেশি এখন, মানে এই সময়টাতে এসে আরও বেশি। আপনি ধরেন একজন মাস পিপল তার ফেসবুকে, বা একজন আপনি যেটি বলছিলেন ভুয়া সাংবাদিক যে টার্মটা ব্যবহার করলেন, তারা যখন একটা ভুল তথ্য বা মানুষের মানহানিকর কিছু একটা দিবে, তখন মানুষ তথ্যটা যাচাই করার জন্য কোথায় যাবে? সাধারণ মানুষের জায়গাটা কোথায়? অবশ্যই সে ট্রেডিশনাল গণমাধ্যমের কাছে যাবে। তো সেই জায়গাটায় প্রথাগত গণমাধ্যমগুলো আরও বেশি দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটা মূলধারা গণমাধ্যমে দেখছি যে ডিজিটাল মিডিয়া নামের নতুন একটা সেক্টর করছে। সেখানে কিন্তু ক্যাপশন বা বিভিন্ন ধরনের বিষয় কিন্তু নেতিবাচকভাবে উপস্থাপিত হচ্ছে, এবং এটা নিয়ে যারা দর্শক শ্রেণী রয়েছেন, সুধীজন রয়েছেন, সবার কিন্তু একটা অভিযোগের জায়গা তৈরি হয়ে গেছে। এটাকে কিভাবে দেখবেন? দেখেন, গণমাধ্যম যেহেতু একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, সেহেতু প্রথাগত গণমাধ্যমগুলো সেই রূপান্তরেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। তারা প্রত্যেকটা টেলিভিশন বা পত্রিকা সবারই কিন্তু সোশ্যাল মিডিয়া পেজ আছে, ইউটিউবে তাদের অ্যাকাউন্ট আছে, এবং যেটি হচ্ছে যে সবার আগে সংবাদ, এই জায়গাটাতে সবাই আগে দিতে চাচ্ছে। এখান থেকে সরে আসতে হবে। সবার আগে সঠিক এবং যাচাইকৃত সংবাদ। একদম। এই ধারণা যদি আবার গণমাধ্যমগুলো যায়, তাহলে আশা করি যে এই ভুলগুলো তাদের হবে না। খুব ছোট্ট করে জানতে চাই, একদম শেষ পর্যায়ে আছি আমরা, বাংলাদেশের সাংবাদিকতা কোন দিকে যাচ্ছে?
উন্নত বিশ্বের সাংবাদিকতা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং এই রূপান্তরের মধ্য দিয়ে খাপ খাইয়ে যাচ্ছে, বাংলাদেশের সাংবাদিকতা সেভাবে আসলে চেষ্টা করছে। যদিও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নিউজরুমে এআই নিউজরুম এখন পর্যন্ত মানে একেবারে এআই ফ্রেন্ডলি নিউজরুম 100% এখনও হয়নি, এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করছি হয়তো অচিরেই সেই বাংলাদেশও আসলে এআই বেস বা এআই ফ্রেন্ডলি 100% নিউজরুম আগামী দিনগুলোতে হয়ে যাবে। এবং যে শিল্প বিপ্লবের পর যে এআই বিপ্লব, এই বিপ্লবের হাওয়া সব খাতের মতো গণমাধ্যম খাতে আসলে লেগেছে এবং বাংলাদেশকেও সেটা আসলে গ্রহণ করেছে। এখন জানতে ইচ্ছা করছে, সত্যিকার অর্থে কি বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীন? আমি আসলে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রয়াত সাংবাদিক গোলাম সরোরের একটা কথা আছে সাংবাদিকতা নিয়ে, আমার খুব পছন্দের এই কথাটা। সেটা হচ্ছে সাংবাদিকতা হচ্ছে যে ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলা, এটা হচ্ছে আসলে সাংবাদিকতা। সাংবাদিকেরই আসলে মুনশিয়ানা এখানে প্রকাশ করার ব্যাপার, সে এই ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলে কিভাবে সে আসলে টিকে থাকবে, এবং এই টিকে থাকার জন্য তার নানা ধরনের কৌশল অবলম্বন করতে হবে, যেটি সাংবাদিকতার, আমরা যারা সাংবাদিকতা পড়াই বা যারা সাংবাদিকতা করে তাদের কিন্তু নিজস্ব একটা স্টাইল দাঁড়ায় যে কীভাবে সে ক্ষমতার চোখে চোখে কথা বলবে। মানে এই স্বাধীনতা বিষয়টা একেবারেই আপেক্ষিক ব্যাপার। ইন হাউস এবং বাহিরে দুই জায়গায় কিন্তু এই স্বাধীনতার বিষয়ে বা এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই সাংবাদিকের মুনশিয়ানার মধ্য দিয়েই কাজ করে যেতে হবে। নেতিবাচক সব গল্প উবে যাক এবং সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা কথা বলছিলাম যন্ত্রের যন্ত্রণা এবং প্রযুক্তির প্রবঞ্চনা তো থাকবেই, তবে সাংবাদিকতা মুক্তভাবে হোক, এআই এর ব্যবহার হোক ইতিবাচকভাবে, এবং দেশ এগিয়ে যাক এমনটাই প্রত্যাশা করছি। লগ্ন বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।